দর্শক স্বাগত সবাইকে আমাদের প্রতি রাতের নিয়মিত টক শো এই সময়। আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলাপ করে থাকি। এখন বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনা নিয়ে তোলপাড়, গভর্নরের পদত্যাগ বা তাকে সরিয়ে দেওয়া সহ অনেক বড় ধরনের পরিবর্তন এসেছে কেন্দ্রীয় ব্যাংকে, কিন্তু তারপরও আলোচনা থেমে নেই এই বিরাট অঙ্কের অর্থ ফেরত পাবে কিনা বাংলাদেশ, এবং সেই অর্থ লোপাটের পেছনে বা চুরির পেছনে কারসাজি কাদের, দেশি বিদেশি কারা এই কার্যক্রম চালিয়েছে, এর সঙ্গে কারা জড়িত ছিল, সেই চক্রটিকে খুঁজে বের করা যাবে কিনা ইত্যাদি নানা প্রশ্ন এখনও আছে। এই বিষয় নিয়ে আজ আলাপ করব। বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ আমরা সবাই দেখলাম, সেটি সময় থাকলে কথা বলবো। প্রিয় দর্শক, আজকে আমরা 17ই মার্চে পা দিয়েছি। 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। 1920 সালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ লুৎফুর রহমান এবং সায়রা বেগমের ঘরে জন্ম নেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। গোপালগঞ্জ পাবলিক স্কুল এবং কলকাতা ইসলামিয়া কলেজে পড়াশোনা শেষে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ধারায় 1971 সালে 7ই মার্চ তার সে ঐতিহাসিক রেসকোর্স ময়দানের ভাষণ, এবং সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। রেসকোর্সে জনসমুদ্রে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঐতিহাসিক সেই ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু বাঙালি জাতিকে শৃঙ্খল মুক্তির আহ্বান জানিয়েছিলেন, এবং গোটা জাতি উত্তাল হয়ে উঠেছিল তার ডাকে। এবং তারপরে সেই 1975-এর 15ই আগস্ট, আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতার পরে 15ই আগস্টের সেই কালো রাত, সেই রাতে একদল বিপদগামী সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তার সপরিবারকে নির্মমভাবে হত্যা করেছিল। এই দিনে আমরা বঙ্গবন্ধুর সার্বিক জীবন দর্শন, তার সংগ্রাম মুখর জীবন এবং তার জীবনের নানা অধ্যায় নিয়ে আমরা কথা বলবার জন্য স্টুডিওতে এবং সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন অতিথিকে। শুরুতেই পরিচিত হব তাদের সঙ্গে। রয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আজ আরও যোগ দিচ্ছেন জনাব সৈয়দ আবুল মকসুদ, লেখক ও গবেষক। স্বাগত আপনাকেও। আমরা শুরু করতে চাই জনাব সৈয়দ আবুল মকসুদ। সমসাময়িক ঘটনা, আমরা বঙ্গবন্ধুর জন্মদিন, জাতির জনকের জন্মদিনে আলাপ করব, তার জীবন দর্শন নিয়ে কথা বলবো। তো তার আগে কেন্দ্রীয় ব্যাংকের ঘটনাটি কিন্তু তোলপাড় তৈরি মানে হয়েছে, সমাজের মধ্যে ব্যাপক আলোচনা, এখনও এর রেশ কিন্তু কাটেনি। বড় ধরনের পরিবর্তন হয়েছে কেন্দ্রীয় ব্যাংকে, কিন্তু অনেকেই বলছেন যে পরিবর্তন তো শেষ কথা নয়, কারণ এখানে যে ঘটনাটি ঘটে গেছে সে তার সুরাহা কিভাবে হবে সেই একটি বড় প্রশ্ন হয়ে রয়েছে। আপনার কি মত? ধন্যবাদ জহিরুল আলম সাহেব। বাংলাদেশ ব্যাংকের যে ঘটনাটি ঘটেছে এখন, এই ঘটনাটি এটা আমাদের জাতীয় জীবনের এক সম্পূর্ণ একটা নতুন ধরনের একটা দুর্ঘটনা, যেটা কালকে বাংলাদেশ ব্যাংকের বিদায়ী পদত্যাগী গভর্নর যেটা বলেছেন যে একটা ভূমিকম্পের মতো ঘটনা ঘটেছে, তার ভাষায় এটা ভূমিকম্পের মতো ঘটনা। তো সুতরাং এই ঘটনা কিভাবে ঘটেছে, কারা ঘটিয়েছে, এই সব বিষয়ে একটা পূর্ণ তদন্ত হওয়া দরকার। আমরা বাইরের থেকে যেটা বলতে পারি সাধারণ নাগরিক হিসেবে, সেটা হলো যে এই ঘটনা বাংলাদেশের ভাবমূর্তিকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যে ঘটনা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে, তো সেই ঘটনাটি সম্পর্কে জনগণকে অবহিত করা দরকার। এবং আজকেও পত্রিকায় দেখেছি যে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশ সরকারের কাছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জানতে চাইছে যে ঘটনাটা সত্যিকারে কি ঘটেছে। তো অর্থাৎ সারা পৃথিবী কিন্তু এই জিনিসটির দিকে তাকিয়ে আছে। এটা তো এই সিস্টেমে তো সারা দুনিয়ায় কাজ করে, কিন্তু সেখানে তো হয় নাই, আমাদের দেশেই হলো। এবং আমাদের দেশে এই ঘটনাটাই যে শুধু একমাত্র ব্যাংকিং কেলেঙ্কারি তা নয়, এর আগে আপনার এর চেয়েও অনেক বেশি টাকা তছরূপ হয়েছে, যেটা তো আপনার হলমার্কের হয়েছে, তারপরে ডেস্টিনি, তা এই যে বেসিক ব্যাংকের হয়েছে, বিসমিল্লাহ গ্রুপের এই হয়েছে। তো সেটা কত টাকা? সেটা তো কোনোটা 4,000 কোটি টাকা, কোনোটা 5,000 কোটি টাকা। যদিও তখন আমাদের অর্থমন্ত্রী তিনি বলেছিলেন যে কোনো বেশি টাকা না, এটা বিষয়টা টাকা কম কি বেশি তা নয়, বাংলাদেশ ব্যাংকের থেকে কত টাকা
চুরি হয়েছে এবং যেভাবে চুরি হয়েছে পৃথিবীর ইতিহাসে এর নজির সম্ভবত দ্বিতীয়টি নেই, আর থাকলেও এই রকম নয়। তো সুতরাং এই ঘটনাটি হয়তো ঘটতো না যদি প্রথম থেকেই এই যে আগের যে ব্যাংকিং খাতে যে ধরনের অনাচার চলছে, ব্যাংকিং খাতে যে ধরনের অব্যবস্থাপনা চলছে, সেটার জন্য যে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক একা দায়ী তা তো আর না। আমাদের ব্যাংকিং মিনিস্ট্রি রয়েছে এবং অন্যান্য ব্যাংকিং কর্মকর্তারা রয়েছেন, আমাদের গোটা ব্যাংকিং সিস্টেম যে সেই জায়গায় যদি আগে থেকেই সতর্কতা অবলম্বন করা যেত তাহলে হয়তো এই ঘটনাটি ঘটতো না। তারপরে যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করাটা এটা খুব বড় ব্যাপার নয় হয়তো, কিন্তু এমন কতগুলি ব্যাপার ঘটেছে এটাকে কেন্দ্র করে। যেমন ধরেন প্রধানমন্ত্রী জিনিসটি জানলেন প্রায় মাসখানেক পরে, এটা তো ঠিক না। এটা একদমই এটা গ্রহণযোগ্য নয়। কাজেই সব কিছু মিলে যে পরিস্থিতি, এটা বরং আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, তো আমরা সরকারকে বলবো যে সরকারই আমাদেরকে অবগত করুক যে কি ঘটনাটা ঘটেছে এবং এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন আর কখনোই কোনো দিন না ঘটে। তার জন্য যে প্রতিরোধমূলক যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা হয়তো সরকার নেবেন, সেই ইঙ্গিত দিচ্ছেন। কিন্তু এখন সরকারেরই উচিত হবে যে জিনিসটি স্বচ্ছভাবে তদন্ত করে জনগণকে জানানো। এটা আমরা এখন আন্দাজে কি বলবো, আমাদের তো বলবার কিছু নেই। তবে এটা আমাদের জন্য একটা খুব বেদনার কথা যে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমাদের টাকা চুরি হয়েছে। তো এটা নিয়ে বাক্য বেশি ব্যয় না করে এর সঠিক অবস্থানটা জনগণকে জানানো দরকার সরকারের। আপনার মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে স্যার এই ঘটনার পরে? 1971 থেকে আজ অবধি এবং ভবিষ্যতেও আমরা মার্চ মাসটাকে বলবো উত্তাল মার্চ, সেভাবেই বলে থাকি। কিন্তু 2016 মার্চ মাস শুধু ঐতিহাসিক কারণেই উত্তাল নয়, বাংলাদেশ ব্যাংকের ঘটনাবলী নিয়েও উত্তাল হয়ে উঠল। এই ঘটনাটি একেবারে অনাকাঙ্ক্ষিত এবং আমাদেরকে হতচকিত করে দিয়েছে। কারণ এমন একটি ঘটনা সারা বিশ্বের প্রেক্ষাপটে দৃষ্টান্তরহিত। আরেকটি লক্ষণীয় ব্যাপার যে আমরা যখন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এবং কর্মসম্পাদনকে প্রযুক্তি নির্ভর করবার জন্য এগিয়ে যাচ্ছে অত্যন্ত দৃঢ় পদক্ষেপে, সেই সময় প্রযুক্তি ব্যবহার করেই এই ঘটনাটি ঘটানো হলো। তাহলে প্রথম প্রশ্ন ওঠে যে আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি সেই প্রযুক্তির মধ্যে নিরাপত্তার উপাদান কতটুকু। এবং ঘটনাটি ঘটার পরে একটি সেমিনার হয়েছিল, আমি কাগজে যা পড়লাম তাতে বলা হয়েছে যে আমাদের যে প্রযুক্তি বাংলাদেশ ব্যাংকে আছে এটা পরিপূর্ণভাবে নিরাপদ করে গড়ে তোলা হয়নি। সেই জন্যেই বিদেশি বা দেশি যোগ সাজসেই এই ধরনের একটি ঘটানো সম্ভব হয়েছে। যদি তাই হয় তাহলে প্রযুক্তির ব্যাপারটি বিশেষভাবে বিবেচনায় নিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর নৈতিক দায়িত্ব থেকে তিনি পদত্যাগ করেছেন, এটি আমরা নৈতিক দিক থেকে স্বাগত জানাবো, তবে সমস্যার সমাধান নয়। এবং দুজন উপগভর্নরকে বরখাস্ত করা হয়েছে, সেটাও সমাধান নয়। সমাধানটা হচ্ছে যে কেন কিভাবে এই ঘটনা ঘটানো সম্ভব হলো, সেই জায়গাটিতে আমাদের তলিয়ে খতিয়ে দেখতে হবে যে আমরা নতুন কি পদ্ধতি প্রযুক্তিভিত্তিক গ্রহণ করতে পারি যার ভিত্তিতে এমন ঘটনা যেন না ঘটে। আরেকটি কথা হচ্ছে আমাদের ব্যাংকিং খাত অনেক দিন থেকে বেশ রুগ্ন। ব্যাংকিং খাতে ব্যাপক কাঠামোগত এবং ব্যবস্থাপনাগত সংস্কার দরকার বলে আমি মনে করি, যেটা অবশ্য আমাদের অর্থমন্ত্রীও ইঙ্গিত করেছেন। তিনি ইঙ্গিত করেছেন শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে। আমি মনে করি আমরা সাধারণ যারা মানুষ, যে আমি দেখতে পাচ্ছি যে ইতোপূর্বে ঘটে যাওয়া যে সমস্ত অর্থ কেলেঙ্কারির ঘটনা সবগুলোকে সামগ্রিকভাবে বিবেচনায় নিয়ে বলতে পারি ব্যাংকিং খাত নিয়ে সরকারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে ভাবতে হবে যে নতুন কি সংস্কার প্রয়োজন। কারণ ব্যাংকিং খাত সাধারণ মানুষের আস্থার জায়গা, সেই জায়গায় যদি বিনষ্ট হয় তাহলে সুশাসন প্রশ্নবিদ্ধ হবে। বা যেমন সৈয়দ আবুল মকসুদ বলছিলেন যে বাংলাদেশের ভাবমূর্তি বিপন্ন হবে।
তো অর্থাৎ অর্থনৈতিক ব্যবস্থাপনার খাতটি যদি বিপন্ন হয়, দেশের ভাবমূর্তি বিপন্ন হবে। সেজন্য ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি যে বাংলাদেশ ব্যাংকের ঘটনা মার্চকে আরো উত্তাল করে গড়ে তুলেছে আর কি। সেই উত্তাল অবস্থা থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে, অন্তত ব্যাংকিং খাতে। ঐতিহাসিক উত্তাল মার্চ আমাদের অস্তিত্ব লগ্ন। আমরা প্রতি বছর মার্চ উত্তাল মার্চ হিসাবেই পালন করব, কিন্তু আমাদের যেন আর ব্যাংকিং খাত নিয়ে, বাংলাদেশ ব্যাংক নিয়ে উত্তাল অস্থির না হতে হয়, সে ব্যাপারটি দেখভাল করবার দায়িত্ব সরকারের। আমরা বলেছিলাম শুরুতেই যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, জন্মবার্ষিকী 17ই মার্চ 2020 সালে তিনি জন্ম নিয়েছিলেন। তার প্রতি, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আমরা আলোচনা করব তার জীবন কর্ম নিয়ে। তার আগে একটি ছোট রিপোর্ট দেখে আসি বঙ্গবন্ধুর উপরে, তারপর আলোচনা করব। 1920 সালের এই দিনেই বর্তমান গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় শেখ লুৎফর রহমান ও সাহেরা খাতুনের ঘর আলোকিত করে পৃথিবীতে আসেন তাদের অতি আদরের ছেলে খোকা। পরবর্তীতে এই খোকাই হয়ে ওঠেন বাংলার স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদিও তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন একেবারে স্কুল থেকেই। কলকাতা ইসলামিয়া কলেজে পড়া অবস্থায় সক্রিয় রাজনীতিতে অংশ নিয়ে নজর কাড়েন শহীদ সোহরাওয়ার্দীর। 1948 সালে তিনি প্রতিষ্ঠা করেন মুসলিম ছাত্রলীগ, আর আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন 1953 সালে। ছাত্র জীবন থেকেই স্বাধীনচেতা বঙ্গবন্ধু প্রতিটি সংগ্রামেই ছিলেন সোচ্চার। এই বঙ্গবন্ধুর অবদান যদি এই দেশে কোনো মানুষ স্বীকার না করে, তার আসলে বাংলাদেশের নাগরিক হওয়ার যোগ্যতা নাই আসলে। কাজেই নতুন প্রজন্ম যেন বঙ্গবন্ধুর সঠিক ইতিহাসটা জেনে বড় হতে পারে, সেটা আমাদের দেখা উচিত। বঙ্গবন্ধুর নিজের লেখা তার আত্মজীবনী আছে। আমি মনে করি যে এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্ততপক্ষে একটা বই যদি পড়তে চায়, তাহলে এই বইটা পড়া উচিত। তাহলে জানবে যে একজন মানুষ কত বড় আত্মত্যাগ করে, একটা দেশের জন্য কত বড় ভালোবাসা নিয়ে একজন মানুষ রাজনীতি করে। আমরা বর্তমানে যে রাজনীতি দেখি, সেই রাজনীতিটা যে আসলে কত সুন্দর হতে পারত, সেটা বঙ্গবন্ধুর এই বইটি দেখে বোঝা যায়। 66-র 6 দফা আর 69-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় 70-এর নির্বাচনে তার নেতৃত্বে আওয়ামী লীগের বিশাল জয়লাভের পরও রাষ্ট্রক্ষমতা হস্তান্তর না হওয়ায় পূর্ব বাংলায় তুঙ্গে ওঠে পাকিস্তান বিরোধী আন্দোলন। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো, মনে রাখবা রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। 1972 সালের 10 জানুয়ারি স্বাধীন বাংলাদেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু। কিন্তু স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় বিপদগামী একদল সেনা সদস্যের হাতে নিহত হন কালজয়ী এই নেতা। আমি যে ধরনের বাচ্চা কাচ্চার সঙ্গে কথা বলতাম, তারা যেভাবে কথা বলতো, বুঝতে পারতাম যে তারা আসলে মুক্তিযুদ্ধের ইতিহাসও জানে না, তারা কনফিউজ, তারা বিভ্রান্ত, তারা বঙ্গবন্ধুর অবদানের কথাও জানে না। জয় বাংলা স্লোগানটা ছিল আওয়ামী লীগের স্লোগান। এই স্লোগানটা দিয়ে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল। এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান না, এটা বাংলাদেশের স্লোগান। এখন পর্যন্ত আমাদের দেশে যে সমস্যা হচ্ছে, নানা ধরনের সমস্যা, আমার ধারণা ওই প্রজন্মের মানুষের কারণে আসলে দীর্ঘ সময় ধরে যে সর্বনাশ করা হয়েছে দেশের মানুষকে নিয়ে, সেটা সংশোধন করতে সময় লাগবে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধুর জন্মগ্রহণের দিনটি দেশ জুড়ে পালিত হচ্ছে জাতীয় শিশু দিবস হিসেবে। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, তো অল্প কথায় এই আলোচনার মধ্যে এমন একজন মহান ব্যক্তিকে এবং সংগ্রামী পুরুষকে বিশ্লেষণ করা খুবই কঠিন ব্যাপার। আপনার কাছে আমরা শুনবো যে অসমাপ্ত আত্মজীবনীর কথা এখানে জাফর ইকবাল সাহেব বললেন যে ওনার বইতে, সেখানে বইয়ের শুরুতেই বঙ্গবন্ধু তার নিজের হাতে লেখা একটা নোটবুকের একটা পাতা, সেখানে এতে ইংরেজিতে তিনি লিখেছিলেন যে বিষয়টা এরকম যে একজন মানুষ হিসেবে সমগ্র মানব জাতি নিয়েই আমি ভাবি, একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালোবাসা, অক্ষয় ভালোবাসা, যে ভালোবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তোলে। মানে আত্মজীবনে একটা অদ্ভুত একটা সুন্দর সূচনা এই প্রকাশভঙ্গির মধ্যে দিয়ে ফুটে উঠেছে। আপনি কিভাবে বর্ণনা করবেন? উদ্ভাবনী মানুষ সবসময় সৃষ্টিশীল হন, এটা তার নিজ নিজ সৃষ্টির ক্ষেত্রে। রাজনীতিও যে উদ্ভাবনী হতে পারে, সৃষ্টিশীল হতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ বঙ্গবন্ধুর জীবন এবং কর্ম।
আমি বলছি না যে তিনি একেবারেই ত্রুটিহীন ছিলেন, তা নয়, কারণ সে কথাটা বলাটা অতিশয়োক্তি হবে। বঙ্গবন্ধু নিজেও ভাবতেন না তা। তিনি একজন মানুষ, মানুষের নেতা। কিন্তু তার সবচেয়ে বড় অবদানটি হচ্ছে তিনি রাজনীতিকে জীবনের প্রতিটি পর্যায়ে সৃষ্টি করেছেন জনগণ লগ্ন থাকবার জন্যে, এবং তিনি সৃষ্টি করেছেন বাংলাদেশ নামের একটি স্বপ্নের, এবং যে স্বপ্নের রূপায়ণেও তিনি ভূমিকা পালন করেছেন। অর্থাৎ শুধু স্বপ্ন দেখাননি, তিনি স্বপ্নের রূপায়ণে তিনি মুখ্য ভূমিকাও পালন করেছেন। এবং এ প্রসঙ্গে একজন নেতৃত্ব নিয়ে গবেষণা করেছেন মার্কিন অধ্যাপক গ্যারি উইলসের একটা কথা আমার মনে পড়ছে এই মুহূর্তে। গ্যারি উইলস বলেছেন যে নেতার বৈশিষ্ট্য হবে যে তার জনগণের জন্য তিনি স্বপ্ন রচনা করবেন এবং সেই স্বপ্ন রূপায়ণের মুখ্য ভূমিকাও তিনি পালন করবেন। এই সংজ্ঞা থেকে যদি বঙ্গবন্ধুকে আজকে স্মরণ করি তার জন্মদিনে, তাহলে আমি দেখব যে পরিপূর্ণ ভাবে প্রয়োগ করা যায় এই সংজ্ঞাটি তার জীবন এবং কর্মে। এবং আরেকটি লক্ষণীয় ব্যাপার যে তিনি জীবনের শুরু থেকে, অর্থাৎ কিশোর বয়স থেকেই কিন্তু এই জনগণ লগ্নতার প্রমাণ রেখেছেন। অসংখ্য ঘটনা আছে, সেখানে ঘটনা পুনরুক্তি করা দরকার নেই। এবং একই সঙ্গে যিনি উদ্ভাবনী হন, সৃষ্টিশীল হন, তিনি কিন্তু সারা বিশ্বকেই আপন করে নেন। সেই কথাটা তার অসমাপ্ত আত্মজীবনের শুরুতে আছে। এবং তিনি যখন বাংলাদেশ স্বাধীন করবার পরে বলেছেন যে মানুষ দুভাবে বিভক্ত, শোষিত এবং শাসক, শোষণকারী। আমি শোষিতের পক্ষে। এবং তিনি বাংলাদেশের শোষণের অবসান ঘটিয়ে সারা বিশ্বের শোষিত মানুষের কাছে একটি দৃষ্টান্ত হয়েছেন সেই জন্যে। এবং তিনি এই কথাও বলেছিলেন যে আমি শোষিতের গণতন্ত্র চাই। গণতন্ত্র শুধুমাত্র গরিষ্ঠের ঔদ্ধত্য ভিত্তিক গণতন্ত্র নয়, এই গণতন্ত্র হবে জনগণ লগ্ন গণতন্ত্র, যাকে মাঝে মধ্যে বলা হয় জনগণতন্ত্র। কথাটার সঙ্গে আমি একমত নই, কারণ গণতন্ত্রের মধ্যেই জনগণ আছে, এটা বলা ঠিক না। যাও, গণতন্ত্রকে জনগণ লগ্ন করবার যে প্রয়াস এই ব্যক্তিটির মধ্যে ছিল। অবশ্য এখানে একটি কথা আছে যে তার বাকশাল নিয়ে প্রশ্ন ওঠে। বাকশাল নিঃসন্দেহে একটি অগণতান্ত্রিক পদক্ষেপ ছিল, কিন্তু তারও ব্যাখ্যা আছে। যেমন ডক্টর A.R. মল্লিক তার অর্থমন্ত্রী ছিলেন, তার কাছে থেকে আমি শুনেছি তিনি প্রশ্ন করেছিলেন বঙ্গবন্ধুকে, আপনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করলেন, কিন্তু এখন ওই গণতান্ত্রিক কাজটি কেন করলেন? তখন বঙ্গবন্ধু স্পষ্ট ভাষায় বলেছিলেন, ডাক্তার সাহেব, উনি আবার যারা PhD ডিগ্রি তাদেরকে ডাক্তার সাহেব বলতেন সম্মান করে, ডাক্তার সাহেব পরিস্থিতি দেখছেন না? এই পরিস্থিতি সামাল দেবার জন্য এই ধরনের অনাকাঙ্ক্ষিত পদক্ষেপ আমি নিয়েছি, তবে বেশি দিন রাখবো না। কিন্তু সেই সময়টি তাকে দেওয়া হয়নি। আপনি যেমন সূচনা বক্তব্যে বলে দিলেন যে মাত্র 3.5 বছরের মাথায় তাকে একদল বিপদগামী সেনা হত্যা করেছিল। তো একই প্রসঙ্গে আরেকটা কথা আমি ইতিহাসের তুলনা দিয়ে বলতে চাই যে মহামতি লেনিন 1917 বলশেভিক বিপ্লবের পরপরই ওই রাশিয়াতে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্যে দ্রুত গতিতে পদক্ষেপ নিলেন, যাকে বলা হয়েছে ওয়ার কমিউনিজম। সেই লেনিন 1921-এ সমাজতন্ত্র থেকে পিছিয়ে যে নিউ ইকোনমিক পলিসি করলেন এবং পুঁজিবাদ সমাজতন্ত্রের মিশ্রণ, অর্থাৎ এটাকে বলা হয় কৌশলমূলক পশ্চাদপসরণ। লেনিনকে নিয়ে তো সমালোচনা হয় না, কেন তিনি সরে গেলেন সমাজতন্ত্র থেকে? 1928-এ রাশিয়া আবার সমাজতন্ত্রের পথে ফিরে গেল। ইতিমধ্যে 1924-এ লেনিন প্রয়াত হয়েছেন আর কি। তো সেই জন্য আমি মনে করি বাকশাল এবং লেনিনের নিউ ইকোনমিক পলিসির মধ্যে একটা তুলনামূলক পর্যালোচনা করা দরকার। স্যার, আমি আসবো আবার আপনার কাছে। জনাব সৈয়দ আবুল মকসুদ, আপনিও দীর্ঘদিন তাকে কাছ থেকে দেখেছেন, মাঠে তাকে দেখেছেন, লেখক গবেষক হিসেবে তার উপরে কাজও করেছেন এবং সাংবাদিক হিসেবেও আপনি তাকে কভার করছেন। জনাব সৈয়দ আবুল মকসুদ, আমরা লুক ব্যাক করছি ওনার সেই জন্মলগ্ন থেকে ওনার দীর্ঘ সংগ্রামী জীবন এবং ওনার অসময়ে ওনার চলে যাওয়া, ওনাকে মানে ওনার বিদায়, এই যে একটা রাজনৈতিক শূন্যতা ওনার বিদায়ের পরে, এবং বাংলাদেশের গণতন্ত্রের উন্নয়নের এই যে স্বপ্ন নিয়ে যে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়েছিল এই সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, ওনার বিদায়ের মধ্য দিয়ে পরবর্তী বাংলাদেশ কিভাবে এগিয়েছে? ধন্যবাদ। একজন মহান জাতীয়তাবাদী নেতার যেসব গুণ থাকা দরকার তা সবই বঙ্গবন্ধুর মধ্যে ছিল।
তিনি আপনি শুরুতে যেটা বলেছেন যে যা কিছু বাঙালিত্ব, যা কিছু বাংলাদেশের, যা কিছু বাঙালির সব কিছুই তিনি ধারণ করেন, আসলেই করতেন তিনি সেটা। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে বাচনভঙ্গি সব কিছুই কিন্তু কৃত্রিমতা ছিল না তার মধ্যে। কাছের থেকে আমি অনেক সেই 54 সনের নির্বাচনের সময় থেকে আমি তাকে দেখেছি এবং মৃত্যুর 2-4 দিন আগ পর্যন্ত কাছ থেকে দেখেছি। তার জীবনের অনেকগুলি পর্যায় গেছে, যেমন ধরেন 40-এর দশকে বা ইসলামিয়া কলেজে পড়ার সময় থেকেই বলা হয়, কিন্তু তার আগে থেকেই কিন্তু দেখা যায় যে 37 সন যখন নির্বাচন হয়, 37 সনের নির্বাচনের থেকে শুরু করে 47 সন পর্যন্ত একটি পর্যায় ছিল। তখন তিনি এক ধরনের যে রাজনীতি তখন ছিল, তখন যে রাজনীতি অগ্রসর ছিল, তখন যে রাজনীতি, বাংলার রাজনীতি যতটা সংখ্যাগরিষ্ঠ জনগণ যে রাজনীতি করত, তখন তিনি সেই রাজনীতি করতেন। আচ্ছা, তারপরে বাংলাদেশের স্বাধীনতা, পাকিস্তানের স্বাধীনতার পরে 48 সন থেকে যে একেবারে সরওয়ার্দী সাহেবের মৃত্যু পর্যন্ত 64 সন পর্যন্ত, তখন কিন্তু আর এক ধরনের রাজনীতি। সেই রাজনীতিতে তিনি নির্যাতন, নিপীড়ন সহ্য করেছেন। এই বাঙালিদের দাবি, স্বায়ত্তশাসন, তারপরে বাঙালি জাতীয়তাবাদ, ভাষা আন্দোলন ইত্যাদি নিয়ে বাংলাদেশে তার সময়ে 1940 সন থেকে, বিশেষ করে 40 সন থেকে 75 সন পর্যন্ত বাংলাদেশের এমন কোনো জনমুখী আন্দোলন বা এমন কিছু ঘটনাবলী ছিল না যে ঘটনা তার সম্পৃক্ততা ছিল। সম্পৃক্ততা শুধু নয়, নেতৃত্বই শেষ অগ্রণী ভূমিকা ছিল। আর একটি দেশে আপনার মহান জাতীয়তাবাদী নেতা অথবা জাতীয় নেতা এটা 15-20 জন থাকে না, এটা 1-2 জনই হয়, খুব বেশি হলে 2-3 জন হইতে পারে, কিন্তু একজনই সাধারণত হয়। কারণ স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব যদি অনেকগুলি লোক দিতে চান, তাহলে পরে কিন্তু সেটা ভাগাভাগি হয়ে ওই যে যেমন প্যালেস্টাইনে যেরকম হয়েছে ওই রকমের অবস্থা হবে। তো কাজেই আজকে বেঁচে থাকলে তার বয়স হতো কত? বয়স হতো আপনার 96 বছরের মতন বয়স হতো। এই বয়স 96 পার 96 বছর পার হয়ে যেত আজকেই হওয়া হতো। তো সেটা কিন্তু তার পক্ষে এই বয়সে বেঁচে থাকা সম্ভব ছিল। এই জন্য তার আব্বা আম্মাকে আমরা খুব কাছ থেকে দেখেছি। আমি ওনার আম্মার সঙ্গে কথাবার্তা বলেছি, ওনার আব্বার সঙ্গে তো মাঝে মাঝে কথাবার্তা। অত্যন্ত সজ্জন, অতি সিম্পল মানুষ, মানে একেবারেই বাংলাদেশের একজন মধ্যবিত্ত মানুষের মতন অবস্থা। আমাদের সাথে গল্প সল্প করতেন উনি 30 নম্বরে বা গ্রামের বাড়িতে। তো তিনি কোনো অহংকার ছিল না তার মধ্যে। তা তারা কিন্তু সবাই 90 বছরের কাছাকাছি, কেউ 90, ওনার আব্বা বলতে 90-এর উপরেই আমার মনে হয় যে বেঁচে ছিলেন। কাজে ওনার পক্ষেও, বঙ্গবন্ধুর পক্ষেও কিন্তু 96 বছর বাচ্চাটা খুব ছিল না, কারণ তার সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন, নায়কোচিত দেখতে, অসম্ভব পরিশ্রম করতে। মৌলানা ভাসানী আমি যখন মৌলানা ভাসানী সাক্ষাৎকার নিয়েছি, তিনি বলেছেন যে আমি এই রকমের পরিশ্রম করা মানুষ আমি দেখিনি। কারণ মাইলের পর মাইল আমরা হেঁটি। তখন তো কমিউনিকেশন অবস্থা, এখনকার নেতারা আপনার পাজেরো জিপে 2 কোটি 3 কোটি টাকা দামের জিপ আছে, সেই জিপেও যে গ্রামে যান সেটাও বিশেষ প্রয়োজন ছাড়া যান না তারা। কিন্তু বঙ্গবন্ধু পায়ে হেঁটে, গরুর গাড়িতে, সাইকেলে, ঘোড়ার গাড়িতে বিভিন্ন জায়গায় গেছেন। মৌলানা সাহেব বলেছেন যে নদী পার হওয়ার জন্যে নৌকা এই পার থেকে ওই পারে, বড় বড় নদী ছিল তখন, এখন তো শুকিয়ে গেছে নদী। তো সেইটা উনি বলেছেন যে আমি ওর মতন এত পরিশ্রম করতে তো আমি দেখিনি, কারণ আমার তো আরও অনেক সাধারণ সম্পাদক ছিল, আমার বিভিন্ন দলের করেছি। আর তারপরে কথা হলো যে তিনি যে শনাক্ত করতে পারতেন মানুষ, যেটা প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন সাহেব যেটা বললেন যে তার যে এমন কিছু গুণাবলী ছিল তার মধ্যে, যেটা কিন্তু তার সমসাময়িক আর কোনো নেতার মধ্যে, নেতা তো অনেক ছিল এখানে, তার সময় কিন্তু বিশেষ করে 40-50-এর দশকে, 60-এর দশকে এই বাংলাদেশে বেশ অনেক বড় আতর রহমান খান ছিলেন, আরও অনেকেই ছিলেন, তো নেতারা ছিলেন, এবং তারা যে খুব খারাপ নেতা ছিলেন তাও না, কিন্তু জনগণের সঙ্গে যে সম্পৃক্ত থাকা, কোনো রকমের কোথাও কোনো কিছু হলে, যেমন আমার একবার মনে আছে ওনার সঙ্গে আমি কিছু করার, এটা ক্ষমতায় আসার আগে, যেমন 69 সনে, হ্যাঁ 69 সনের শেষের দিকে আমার মনে আছে, মানে এই শীতের আসার আগে এই বিহারিদের বিরুদ্ধে একটা দাঙ্গা হলো আপনার এই যে ইয়েতে, মোহাম্মদপুর যেসব জায়গায় থাকতো, সেই বিহারিদের বিরুদ্ধে দাঙ্গা। অনেকে মনে করতে পারে উনি বোধহয় পশ্চিম পাকিস্তানের বা বাঙালিদের উপরে, সেটা কিন্তু না। 7ই মার্চের ভাষণও কিন্তু
ওই নন বেঙ্গলিদের কথা বলা আছে যে ওদের গায়ে হাত দিও না, সেটা উনি ভাষণের মধ্যে আছে। এমনকি 72 10 জানুয়ারিতে 10 জানুয়ারিতে এসে সেটি বলেছেন, ওরা আমাদের ভাই, ওরা আমাদের ভাই। এইটা কিন্তু ওরা আমাদের ভাই, এই কথাটা উনি ওই সময়ও, তা আমার মনে আছে আমরা, উনি এবং আরও অনেকেই, আবুল মোতার আহমদ, আতর রহমান খান, তারপর আরও অনেকেই, তারা হলো আপনার মোহাম্মদপুরে এই বিহারিদের রক্ষা করার জন্য, তখন আমরা তরুণ, আমরা ওনাদের সাথে সাথে, আমি 2-3 দিন আমি গেছি ওই মোহাম্মদপুর দিয়ে হাঁটাহাঁটি করে, এবং বিহারিদের বলা হয়েছে যে তোমরা ভয় পেও না, আমরা আছি তোমাদের সাথে। এটা 69-এ তো সেটা, এবং 71-এ যখন উত্তাল আন্দোলন, সেই উত্তাল আন্দোলনের মধ্যেও যাতে অন্য সহনশীলতা এবং সহনশীলতা, মানবিকতাবোধ, এই জিনিসগুলি, এবং মানুষকে সম্মান করার যে একটা, সেটা উনি যেমন অনেকেই বলে যে উনি সকলকে আমাদের তুই করে বলতেন উনি, বা আরেকটু যারা বেশি বয়স তুমি করে বলতেন উনি, এটা স্নেহ থেকে, ভালোবাসা থেকে। এবং আরেকটা জিনিস হলো যে যেমন সেকালের নেতাদের আরও অনেকের হয়তো এরকম ছিল, ওনারা আরও বেশি ছিল, যে গ্রামগঞ্জে থেকে যে সমস্ত নেতা জেলার থেকে, মহকুমার থেকে কষ্ট করে আসতেন, তারা ওই 32 নম্বরে গেলে তারা খেয়েছে কিনা, এটা মৌলানা ভাষা নিয়েও করতেন, এটা মৌলানা ভাষা গেলেই খেতে দেওয়া বা এই করে, এই যে জিনিস। এবং এই যে আপনার যখন আপনার, আমি নিজে দেখেছি ওনার ওই 71-এর স্বাধীনতার আগেও দেখেছি, স্বাধীনতার পরে তো প্রধানমন্ত্রী ছিলেন তিনি, কিন্তু ওই যখন মোফাসল থেকে কেউ আসতো, ধরেন আপনার বরগুনা থেকে কেউ আসলো, অথবা ভুরুঙ্গামারি থেকে কেউ আসলো, কিংবা কুমিল্লা থেকেই আসলো নেতা একজন, এই 10-20 টাকা নোট হয়তো ভাঁজ করে ওদের মানে এইটা দিয়ে দিলেন, বুঝে নিয়ে দেয়। অর্থাৎ তখন অবশ্য 20-25 টাকা, 50 টাকা, অনেক টাকা দিয়ে এটা দিয়ে রাস্তা খরচের ব্যাপারে। এখনকার কোনো নেতারা এই কাজগুলি হয়তো করবে না। স্যার, আমরা বলছিলাম যে শুরুতেই যে এই অল্প পরিসরে এই আমাদের টকশোর আলোচনার যে টাইম স্প্যান, এর মধ্যে তো ওনাকে বর্ণনা করা, ওনাকে বিশ্লেষণ করা, ওনাকে সারা জাতির মধ্যে প্রতিদিনই তো উনি আছেন সবসময়। কিন্তু একটা বিষয় আপনি যদি বলেন যে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের কথা বলছি, এবং বাংলাদেশ সেই স্বপ্নের পথে এগিয়ে যাচ্ছে, আমরা মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার চেষ্টা করছি, নিম্ন মধ্যমায় হয়েছি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে অবলম্বন করে সেরকম একটা স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে আমাদের যে যাত্রা, এই যাত্রা পথটা কতটা মানে কার্যকরভাবে আমরা পথ ভাঙছি বা এগোচ্ছি? স্বাধীন বাংলাদেশ কোন পথে এগোবে, কেমনভাবে এগোবে, তার দিক নির্দেশনা ছিল 72-এর 10 জানুয়ারির ভাষণে। পাকিস্তানের কারাগার থেকে ফিরে রেস কোর্সে জনগণের মুখোমুখি হয়ে তিনি বলেছিলেন অনেক কথা, এবং আমি দেখেছি যে সেই ভাষণে আমাদের জন্য অন্তত, বা বাংলাদেশ রাষ্ট্রের জন্য অন্তত 15টি দিক নির্দেশনা ছিল। বড় বড় আরও ছোটোখাটো অনেক কিছুই ছিল, কিন্তু আমার বিচারে 15টি। একটি বাক্য আছে, কেন্দ্রীয় বাক্য আমার বিবেচনায়, যেমনটা 7ই মার্চের ভাষণে আপনি সূচনা বক্তব্যে উদ্ধৃত করলেন। 10 জানুয়ারির ভাষণে একটি কেন্দ্রীয় বাক্য হচ্ছে, বাংলাদেশ একটি আদর্শ রাষ্ট্র হবে। বাক্যের দ্বিতীয় অংশে আছে, যার ভিত্তি ধর্মভিত্তিক হবে না। বাংলাদেশ আদর্শ রাষ্ট্র হচ্ছে কিনা এর খতিয়ান, এর হিসেব, এর স্থিতিপত্র তৈরি করা খুব কঠিন, খুবই কঠিন। পৃথিবীর কোনো রাষ্ট্রই যে আদর্শ রাষ্ট্র তা বলবো না, কিন্তু এটা একটা স্বপ্ন তৈরি করা হয় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার জন্য। সেই স্বপ্নটা বঙ্গবন্ধু স্বাধীনতার পরে তৈরি করেছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা এগিয়েছি মানব উন্নয়ন সূচকের অনেক দিক থেকে, আর্থসামাজিক উন্নয়নের যে সূচক, সব দিক, অনেক দিক থেকে আমরা এমনকি ভারতের চেয়েও এগিয়ে আছি। ডক্টর অমর্ত্য সেনের সেই কথা বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে সোনার বাংলা, 71-এর আগে সোনার বাংলার কথাটা বলতেন বঙ্গবন্ধু, তারপরে বললেন আদর্শ রাষ্ট্রের কথা, কারণ তখন আমরা রাষ্ট্র পেয়ে গেছি। ওই বাক্যের মধ্যে যে দুটো অংশ, তার দ্বিতীয় অংশ নেই তো আমার সংশয়। যদি রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রধর্ম থাকে, তাহলে সেই রাষ্ট্রের ভিত্তি কি ধর্মভিত্তিক হয় না? অবশ্যই হয়।
সেই জন্য আমি মনে করি যে বঙ্গবন্ধু নির্দেশিত পথ থেকে আমরা একটু বিচ্যুত হয়েছে। এর পেছনে রাজনীতি আছে, বাস্তবপন্থী রাজনীতি থাকতে পারে, রাজনীতির কথা অত বুঝি না, আমি সোজা হিসেবের মানুষ আর কি। তো এখন ধর্মভিত্তিক তো রাষ্ট্র হতে পারে না। যদি যে রাষ্ট্রে গণতন্ত্র আছে, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সেটাই তো হওয়া উচিত। আর ধর্ম, রাষ্ট্র তো ধর্ম পালন করতে পারে না, ধর্ম বিশ্বাস এবং বিশ্বাস ভিত্তিক আচরণের ব্যাপার। কাজে ব্যাপারটা অযৌক্তিক। সেদিক থেকে আমি মনে করি একটা বিচ্যুতি। আজকে বাংলাদেশে ধর্মান্ধতা মাথা তুলে দাঁড়াচ্ছে। এর বিরুদ্ধে প্রতিষেধক ছিল ৭২-এর সংবিধানে ১২-৩৮ নম্বর ধারায়, তাতে বিলুপ্ত হলো ৭৫-এর পরে। আবার ১৫তম সংশোধনীর মধ্যে দিয়ে আমরা শুনছি যে বাংলাদেশের ৭২ সংবিধানের চেতনায় ফিরে যাওয়া হয়েছে। আছে ৪টি মূলনীতি, কিন্তু একই সঙ্গে রাষ্ট্রধর্ম আছে। তো কাজেই আমরা এগোচ্ছি, আমাদের পথ চলাটি মিশ্র ফলাফল দিচ্ছে, আমরা থেমে নেই। এমনকি গণতন্ত্র মুক্তি যে কথা স্বপ্নটি ছিল জন্মলগ্নে, আমি মনে করি যে গণতন্ত্রের প্রতি কাঠামোগত অঙ্গীকার নিয়ে বাংলাদেশে জন্ম হয়েছিল, সেই গণতন্ত্র মুক্তি এখনো সম্পূর্ণভাবে পাইনি। আমরা গণতন্ত্রায়নের দেশ হতে পারি, এগুচ্ছি ছোট ছোট পায়ে, হোঁচট খেয়ে পড়ছি, আমাদের ব্যত্যয় আছে, বিচ্যুতি আছে, হবে, এগিয়ে যাব আর কি। সেই জি, আমরা শেষের দিকে একদম আপনার দৃষ্টিতে সেই বাংলাদেশ যেটি স্বপ্নের বাংলাদেশ ছিল বঙ্গবন্ধুর। একটা ব্যাপার হলো যে মানুষ তো মরণশীল। সব নেতাই, পৃথিবীতে যারা বড় বড় নেতা তাদের দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, সেই সব জাতীয়তাবাদী নেতাই হোক আর বিপ্লবী নেতাই হোক, সকলেরই তো আপনার একটা জন্ম, এক সময় না এক সময় মৃত্যু হবেই। কিন্তু মৃত্যুর পরেই কিন্তু একজন মহান নেতা বা একজন মহান মানুষ শেষ হয়ে যান না। শেষ না হন কীভাবে? সেটা হলো যে তার যে শিক্ষা, তার যে নীতি, তার আদর্শ, সেইগুলির ভিতরেই তিনি বেঁচে থাকেন। সব নেতাই, সেটা আপনি মাও সেতুংয়ের কথা বলেন, লেনিনের কথা বলেন, আর জর্জ ওয়াশিংটন হোক, আর যাই হন না কেন, মহাত্মা গান্ধী হন না কেন, তো প্রত্যেকেরই মৃত্যু আছে। সেটা স্বাভাবিক হোক আর অস্বাভাবিক হোক না কেন, অস্বাভাবিক মৃত্যু বেদনাদায়ক, সেটা একটা আলাদা ব্যাপার। কিন্তু স্বাভাবিক মৃত্যু যাদের হয়, তারাও কিন্তু রেখে যান তাদের আদর্শ, তাদের যে লিগেসি, তাদের শিক্ষা, তার যারা। আর সবসময় যে তার প্রতিষ্ঠিত দলই ক্ষমতায় থাকবে সেটাও কিন্তু না সবসময়। এটা পৃথিবীর তো একটা নিয়ম তো না যে একেবারে যিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন তার দলটি সবসময় ক্ষমতা থাকবে, এটা হয় না তো কোনো দেশে, পৃথিবীর কোনো দেশে নেই। তো কিন্তু অন্য যারাও থাকবেন তাদেরও কিন্তু তার শিক্ষা থেকে, কারণ যারা রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেন, একজন কেন্দ্রীয় নেতা থাকেন, কিন্তু তার সঙ্গে আরও অনেক নেতা তার সহযোগী থাকেন। সেটা বঙ্গবন্ধুরও ছিল। এবং শুধু যে আওয়ামী লীগের মধ্যে ছিল তা না, আওয়ামী লীগের বাইরেও তার অনুসারী ছিল এবং তাদেরও তিনি প্রভাবিত করেছেন। মানুষকে প্রভাবিত করার শক্তি যার যত বেশি, তিনি তো তত বড় নেতা। তা তিনি যে দলই করুন না কেন, দল না করেও তো মানুষের ব্যক্তি হিসেবে তো অনেক সময় পৃথিবীতে বহু নেতা আছে যারা দল করে না কিন্তু নেতা হিসেবে অনেক বড়। তো সেদিক থেকে আমি মনে করি যে তার যে এই যে শিক্ষা, যে আদর্শ, যে গণতান্ত্রিক একটা আদর্শ রাষ্ট্র করার স্বপ্ন তার ছিল, সেই স্বপ্নটি বাস্তবায়নের দায়িত্ব এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের উপরে বর্তেছে এবং আশা করি তারা সেই কথাটা খেয়াল রাখবেন। ধন্যবাদ। আজকে আর সময় নেই আলাপ করবার। ধন্যবাদ জনাব সৈয়দ আবুল মকসুদ, ধন্যবাদ ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, স্বাগত। ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। আমরাও জাতির জনক বঙ্গবন্ধু, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং শেষ করছি আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntbd.com। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের অনুষ্ঠানে।